আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা ক্লাস শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান কাইন্ডলি। সব কিছু ঠিক আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। ওকে, আমি আপনাদেরকে গতদিন হচ্ছে আমাদের লসাগু গসাগু র্যান্ডম প্রবলেম সলভ করাইছিলাম। হ্যাঁ, আজকে আমাদের লেকচার বুক থেকে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো। প্রথমে আমরা আচ্ছা জি ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমরা সমাধান করব হচ্ছে 19 নাম্বার কোশ্চেন। দেখেন আমাদের লেকচার বুক, আমাদের যে লেকচার বুকটা আছে সেই লেকচার বুকের 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্নটা দেখেন সবাই। আচ্ছা ক্লিয়ার বলছেন, সবকিছু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। লেকচার বুকের 19 নাম্বার প্রশ্নটা দেখেন। আচ্ছা আপনারা এই 19 নাম্বার প্রশ্ন করাতে করাতে একটু কমেন্ট করে জানাবেন যে 19-এর আগে যতগুলো আছে মানে 18 পর্যন্ত সবগুলো সলভ করানো হয়েছে কিনা, মানে আমাদের লেকচার বুকের র্যান্ডম প্রবলেমস না। হ্যাঁ, মানে 19-এর আগ পর্যন্ত 18 পর্যন্ত সবগুলো প্রবলেম সলভ করানো হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি এই অঙ্কটা করাতে করাতে আমাকে একটু জানাই দিবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, সবকিছু ঠিক আছে আশা করছি। হ্যাঁ, কোনোটা বাকি আছে কিনা এইটুক শুধু আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা রেজাল্ট কালকে দিব, কালকে সলভ ক্লাসও দিয়ে দিব, কোনো সমস্যা নেই, প্রশ্নও দিয়ে দিব আপনাদেরকে, যাতে পরবর্তীতে যারা যারা পরীক্ষা মিস করছে তারাও যেন পরীক্ষাটা দিতে পারে। হ্যাঁ, দেখেন সবাই একটু অঙ্কটার দিকে তাকান। খুবই সিম্পল একটা কোশ্চেন, কিন্তু মানে একটু মানে ভিন্নধর্মী। হ্যাঁ, ওই অঙ্কগুলো থেকে একটু ভিন্নধর্মী। 17 পর্যন্ত মানে কি 18 নাম্বার করায়নি? 18 তো করাইছি, তাহলে 17 পর্যন্ত কেন বলছেন? যে জানেন জানেন এরকম একজন বলেন কাইন্ডলি। ওকে ঠিক আছে, দেখেন আদাব। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 12 গুণ। দেখেন দুইটা সংখ্যার লসাগু তাদের মানে ওই সংখ্যাগুলোর গসাগু এর 12 গুণ। ওকে, লসাগু ও গসাগু এর যোগফল 403। তার মানে 403 কিন্তু লসাগু এবং গসাগুর যোগফল। ওকে আচ্ছা, বলছে একটি সংখ্যা 93 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখেন এখানে একটা সংখ্যার মান দিয়ে আছে 93, আমাদেরকে আর একটা সংখ্যার কথা বলছে, বের করতে বলছে। এখানে কিন্তু দুইটা সংখ্যার কথা বলছে, বুঝছেন? তাইলে একটা সংখ্যা 93 আর একটা সংখ্যার বের করতে বলছে। এখন আমরা একটা সূত্র জানি যে দুইটা সংখ্যার গুণফল, হ্যাঁ, তাদের লসাগু আর কি গসাগুর গুণফলের সমান। তাহলে একটা সংখ্যার মান 93 দেওয়া আছে, আর একটা সংখ্যাকে আমরা এক্স ধরে নিব বা সামথিং কিছু একটা ধরে নিব। দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তার মানে এই সূত্রটা যদি আমরা ফেলতে চাই যে দুইটা সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, তাহলে তো আমাকে যেভাবেই হোক সংখ্যা দুইটার লসাগু এবং গসাগু জানতে হবে, তাছাড়া তো হবে না, তাই না? তাইলে এই কোশ্চেনে কিন্তু সরাসরি লসাগুর মান কত এবং গসাগুর মান কত এটা কিন্তু বলা নাই। তাহলে আমাকে যদি একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা যদি বের করতে চাই, তাহলে আমরা লিখবো সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এই সূত্র থেকে সলভ করে আমরা আর একটা সংখ্যা পেয়ে যাব। কিন্তু যেহেতু আমাদের কোশ্চেনে লসাগু এবং গসাগু সরাসরি দেওয়া নাই, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে লসাগু এবং গসাগুর মানটা বের করা। আমার কথা কি বুঝছেন? তাহলে আমরা প্রথমে কি করব? লসাগু এবং গসাগুর মান বের করব। আচ্ছা লসাগুকে একটু তাকান প্লিজ। আমি গসাগু তো HCF, তাই না? HCF কে আমি এক্স ধরে নিচ্ছি HCF ইজ ইকুয়াল টু এক্স ধরে নিলাম। এখন অনেকে বলবেন কেন ধরলেন এক্স? কারণ এই বারে বারে HCF আর লসাগু হচ্ছে LCM, এতখানি লেখার আমার সময় নাই। তাহলে আমাকে বলেন গসাগু যদি এক্স হয় তাহলে লসাগু LCM কত হবে? 12x হবে। কেন? কারণ কোশ্চেনে বলে দিছে যে লসাগু গসাগু এর 12 গুণ। লসাগু গসাগু এর 12 গুণ, তার মানে গসাগু এক্স হলে লসাগু হবে 12x। আর আপনারা সবাই জানেন যে লসাগু এবং গসাগুর মধ্যে লসাগু বড় হয়, গসাগু কখনো লসাগুর থেকে বড় হতে পারে না, ঠিক আছে? তার মানে গসাগু এক্স, লসাগু 12x, ঠিক আছে? এখন কোশ্চেনে বলছে যে তাদের লসাগু এবং গসাগুর যোগফল হচ্ছে 403। তার মানে এই যে 403, এই 403 হচ্ছে লসাগু আর গসাগুর যোগফল। তার মানে গসাগু মানে এক্স, লসাগু মানে 12x। তার মানে এই এক্স আর 12x যোগ করলে অর্থাৎ এক্স প্লাস 12x
ইজ ইকুয়াল টু 403। এটা কি বুঝছেন? তাহলে 13x ইজ ইকুয়াল টু 403। তাহলে x ইকুয়াল টু কত? এই 13 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 403 ডিভাইডেড বাই 13। 13 নামটা পড়েন, 40 এর মধ্যে 13 যাবে 3 বার, 3 13 তে 39, 3 13 তে 39 থাকলে 1, 1 এর পরে 3 13, 13 কে 13 দিয়ে কাটলে একবার যায়, তার মানে 31। অর্থাৎ x ইজ ইকুয়াল টু 31। অর্থাৎ x এর মান কত? x এর মান হচ্ছে 31। যেহেতু x এর মান 31, এই x এর মান বেরিয়েছে মানে কিসের মান বেরিয়েছে? দেখেন আমরা x কাকে ধরছিলাম? HCF মানে গসাগুকে x ধরছিলাম, তার মানে x এর মান বেরিয়েছে মানে আসলে গসাগুর মান বেরিয়েছে। আর এই x এর মানটা এখানে বসাই দিলে কিন্তু লসাগুর মান চলে আসবে। আমরা এগুলো বসাবো না, কোনো সমস্যা নাই। দেখেন একটু তাকান, আমরা জানি কি লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। হ্যাঁ, তাহলে লসাগু যে LCM ইনটু HCF ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। সংখ্যা দুইটার মধ্যে একটা আছে 93, আর একটা আমি জানি না, সেটাকে আমি ধরে নিলাম সেই সংখ্যাটা হচ্ছে m। এখন বলবেন যে ভাই m কেন ধরলেন? m ধরার কারণ হচ্ছে আমরা অলরেডি একটা কিছুকে x ধরে নিছি, সুতরাং এখানে আর x ধরাটা সমীচীন হবে না। এই যে আরেকটা সংখ্যা m ধরে নিছি, ওইটাই আমাকে বের করতে হবে। এখন LCM এর মান কত? LCM এর মান হচ্ছে 12x ইনটু HCF এর মান কত? HCF এর মান হচ্ছে x ইজ ইকুয়াল টু 93 গুণ হচ্ছে m। এই m আমরা বের করব, যেটা বের করবেন রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে 12x, এই যে 12 ইনটু x এর মান কত? x এর মান 31 বের করছি, তাহলে 31 ইনটু আবার x, x এর মান হচ্ছে 31, আর 93 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু m। এখন দেখেন এই 31 দিয়ে 93 তিনবার যায়, 3 30 90 আর 3 অক্ষে 3 মানে 93। হ্যাঁ, তিনবার যাবে, আর 3 দিয়ে এটা যাবে 4 বার, এবার 4 দিয়ে গুণ করেন, 4 অক্ষে 4 আর 3 4 12, তার মানে 124। m এর মান 124, তার মানে আরেকটা সংখ্যা হচ্ছে 124। আপনারা কি বুঝছেন? এটা কি বুঝছেন? আচ্ছা, কোশ্চেনটা এইটার সলিউশন বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন। এটার সলিউশন বুঝছেন কিনা? এটার সলিউশন বুঝছেন কিনা? আমরা জানি যে লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। তার মধ্যে একটা সংখ্যা দিয়ে আছে 93, আর একটা সংখ্যা জানি না, সেটা m। কিন্তু আমাকে যদি এই m এর মান মানে আরেকটা সংখ্যা বের করতে হয়, তাহলে এই লসাগু এবং এই গসাগু এটা বের করতে হবে, কিন্তু কোশ্চেনে সরাসরি লসাগু এবং গসাগুর মানটা কি মেনশন করা নাই। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে লসাগু এবং গসাগু যেভাবেই হোক বের করতে হবে। এবং লসাগু, তাহলে লসাগু আর গসাগুর মধ্যে একটা রিলেশন দিয়ে দিচ্ছে যে দুইটা সংখ্যার এখানে র হবে, বুঝছেন? দুইটা সংখ্যার, হ্যাঁ, দুইটা সংখ্যার লসাগু তাদের গসাগু এর 12 গুণ। তার মানে গসাগু যদি x হয়, তাহলে লসাগু হবে 12x। ঠিক আছে। এবং লসাগু এবং গসাগুর যোগফল হচ্ছে 403। তার মানে এই যে গসাগু প্লাস লসাগু মানে এই দুইটা, এই যে এইটা আর এটা যোগ করলে 403, সেখান থেকে x এর মান বেরোবে। x এর মান বেড়ে গেছে মানে গসাগু বেড়ে গেছে। এখন আপনি এখানে x এর মান বসাবেন, আবার এখানে x এর মান 31 বসায় গুণ করে একটা বড় সংখ্যা আনবেন, দরকার কি ভাই? x রেখে দেন না, এভাবে x রেখে দেন না। এই যে লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। লসাগু মানে 12x, গসাগু মানে x। আমি x এখানে বসাই আবার গুণ করে আবার কেন কাটাকাটি করব? আমি এখানে এক লাইনে লিখে সেখানে x বসাবো, বুঝছেন? ইজ ইকুয়াল টু 93 গুণ আরেকটা সংখ্যা হচ্ছে m। এবার 12 বসালাম, x এর মান 31 বসালাম, এই যে x এর মান 31 বসালাম, এই 93 পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়েছে, m এর মান বেরিয়ে গেছে। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল। শোনেন, আপনি তো এত কিছু তো পরীক্ষার হলে করবেন না। এই যে 3 লাইন লিখছি, 3 লাইন লিখবেন কখনোই না। আপনি এই যে এইটুক করবেন, দেখেন কি করবেন। আপনি জানেন যে গসাগু এবং লসাগুর যোগফল 403, তাহলে গসাগু হচ্ছে x আর এটা হচ্ছে 12x, তাহলে x আর 12x মানে লসাগু যোগ গসাগু এই যে 403 না, এই যে লসাগু এবং গসাগুর যোগফল 403, তাহলে লসাগু 12x গসাগু x, তাহলে এই দুটো যোগফল কত হবে? 12x আর x কত? 13x। তাহলে আপনি একবারে লিখবেন 13x = 403। এত কাহিনী করার তো সময় নাই। এবার 13 এই পাশে গুণ আছে, পাশে ভাগ হবে, কেন আমি ভাগ করব? আমি 13 দিয়ে একবারে 403 কেটে দিব। 13 দিয়ে 40 এর মধ্যে 3 বার যাবে, 3 13 তে 39 থাকলে 1, 1 এর পরে 3 13, 13 অক্ষে 13 শেষ। তাহলে x = কত? 31। ব্যাস। এবার আমরা কি জানি? লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। তা আমি তো লিখবো না LCM ইনটু HCF ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল, এসব লিখবো না। আমি লিখবো লসাগু গুণ গসাগু। লসাগু কত? 12x, গসাগু কত? x ইজ ইকুয়াল টু কি? সংখ্যা দুইটার গুণফল। সংখ্যা দুইটার মধ্যে একটা হচ্ছে 93 আর একটা কি জানি না, সেটা বের করবো, ধরলাম সেটা m। আমি তো লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল, এসব কেন লিখবো ভাই? সময় নাই। এবার মান বসাবো, তাহলে 12 ইনটু x এর মান 31 ইনটু x এর মান 31, এই 93 গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু m। 31 দিয়ে এটা যাবে 3 বার, 3 দিয়ে এটা যাবে 4 বার, 4 অক্ষে 4, 3 4 12, 124। এটা হচ্ছে একটা সংখ্যা। তো এইটুকু করতে তো অনেক সময় লাগবে না। এইভাবেই তো আপনাকে সময়টা সেভ করতে হবে, তাই না?
কে বলে যে বুঝি নাই? জসমিন আক্তার লিমা, কি যে বোঝেন নাই আপনি নিজেই বুঝতেছেন না। আগের ক্লাসগুলো করলে এটা বোঝার কথা, আর আগের ক্লাস করার পরেও যদি না বোঝেন তাহলে আপাতত কিছু করার নাই। আগের সব ক্লাস করার পরেও যদি না বোঝেন তাহলে আমার চিকিৎসা ব্যর্থ, কিছু করার নাই। হ্যাঁ, আর আগের ক্লাসগুলো করলে পরে বোঝার কথা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের হচ্ছে, আশা করছি সবগুলো হয়ে গেছে আপনাদের, 1 থেকে 19 পর্যন্ত সব করানো হয়ে গেছে। এখন আমি এই যে এগুলো করানো হয়ে গেছে, হ্যাঁ 20 এগুলো সব করানো হয়ে গেছে। 20-এর পরে 21 আমরা করাই ফেলছি, 22 করানো হয়ে গেছে। 22 হয়নি, এই 22 নাম্বার দেখেন। 22 নাম্বার কোশ্চেনে কি বলছে? 22 নাম্বার কোশ্চেনে বলছে যে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 12,673। এই কোশ্চেনটা কোথাও আসেনি, একটু তাকান প্লিজ। এই কোশ্চেনটা কোথাও আসেনি, মানে এই কোশ্চেনটা আমি নিজে বানাই দিছি শুধু একটা কনসেপ্ট বোঝানোর জন্য, যে যখন একটা জটিলতা যদি সৃষ্টি হয় সেই জটিলতা থেকে কিভাবে রেহাই পাবেন বা মুক্তি পাবেন এটা দেখানোর জন্য। ঠিক আছে, দেখেন এখানে বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 12,673 এবং গসাগু হচ্ছে 19। একটি সংখ্যা 551 হলে অপর সংখ্যাটি কত? দেখেন এখানে লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, হ্যাঁ একটা সংখ্যা দেওয়া আছে আর একটা চাইছে। খুবই সিম্পল, আমরা সবাই জানি যে লসাগু মানে এলসিএম ইন্টু গসাগু মানে হচ্ছে এইচসিএফ, হ্যাঁ ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। সংখ্যা দুইটার মধ্যে একটা হচ্ছে 551 আর একটা হচ্ছে কি, আর একটা আমি জানি না, ধরে নিলাম এক্স। এই যে লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল। এর মধ্যে লসাগুর মান দিয়ে আছে 12,673, এই যে ইন্টু গসাগু হচ্ছে 19। এই 551 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, হ্যাঁ ইজ ইকুয়াল টু এক্স। এখন এই 19 দিয়ে 551 এটার নামটা পড়তে হবে। 19 দুগুণে 38, 3 19 57, 3 19 57 এটা তো হচ্ছে না, তাহলে 19 দুগুণে 38। এখন 38 এখানে থাকতেছে 17 দিয়ে এখানে কতবার যাচ্ছে? 171, 9 19 171, 29 যেটা কাটতে গেলে অবস্থা খারাপ হবে না? আমার কথা কি বুঝছেন? 29-এর নামটা তো আমরা পারি না সাধারণত, এত বড় সংখ্যাকে কাটতে গেলেও ঝামেলা হবে। তার মানে এইরকম অঙ্ক আসেনি কোথাও। আমি আবার বলছি, আমি জাস্ট একটা কনসেপ্ট বোঝানোর জন্য দিছি। যদি এরকম জটিলতা সৃষ্টি হয় যে আসলেই এই কাটাকাটি করতে যায় অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে আপনাকে একটা জায়গা থেকে আপনি মুক্তি পাবেন, সেটা হচ্ছে ইউনিট ডিজিট। একক স্থানীয় অঙ্ক শুধু চেক করবেন, একক স্থানীয় অঙ্ক চেক করবেন, হ্যাঁ একক স্থানীয় অঙ্ক চেক করে অঙ্কটা করে ফেলবেন। তার মানে কি, লসাগু কত? এই যে 12,000, দেখেন একটু তাকান, 12,673। গসাগু কত? গসাগু হচ্ছে 19 ইজ ইকুয়াল টু একটা সংখ্যা কত? 551 ইন্টু আর একটা সংখ্যা কত? আর একটা সংখ্যা বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা অপশনে দেওয়া আছে, একটু তাকাবেন প্লিজ। আর একটা সংখ্যা বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা কি অপশনে দেওয়া আছে, তাই না? তাহলে অপশনে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখানে বসাতে হবে, তাই তো? এখন আমি তো জানি না কোনটা উত্তর, একটু তাকান প্লিজ। এখন আমার প্রশ্ন হচ্ছে, মাঝখানে যেহেতু ইকুয়াল সাইন আছে, তার মানে এই গুণফলটা এখানে যা হবে এই পাশে এই সংখ্যা আর অপশনে যেটা উত্তর সেই দুটা গুণ করেও কিন্তু তাই হবে, তাই না? তার মানে আমি বোঝাতে চাচ্ছি যেটা, এই 19 দিয়ে এটাকে গুণ করা তো অনেক বড় সংখ্যা আসবে না, গুণ করার দরকার নেই। আচ্ছা বলেন তো, দুইটা সংখ্যা গুণ করার সময় প্রথমে কাকে কাকে গুণ করবেন? এই 9 দিয়ে 3কে গুণ করবেন না? 9 আর 3 গুণ করলে কত হয়? 3 9 27-এর 7, 27-এর কত? 7। এইবার বাকি অংশ গুণ করে এদিকে কিন্তু বসাবেন, তবে এদিকে অনেক সংখ্যা আসবে, কিন্তু শিওর থাকেন এই গুণফলের লাস্টে 7ই আসবে, অন্য কিছু আসবে না, অন্য কিছু আসার সুযোগ নাই। তার মানে এই পাশে এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করে এখানে যাই আসুক না কেন লাস্টে সেটারও 7 আসবে। এবার আমাকে এটাই চেক করতে হবে যে এই অপশনের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা এখানে বসালে পারে এই একক স্থানীয় অঙ্ক এবং এখানকার একক স্থানীয় অঙ্ক গুণ করলে 7 আসে। দেখেন এদিকে তাকান। এখন আপনি যদি এখানে 443 বসান, যে 443 বসান, এই 3-এর সাথে 1 গুণ করলে আসে 3, লাস্টে 3 আসে, হবে না? তাহলে 443 দিয়ে হলো না। এখন যদি এই 584 বসান, তাহলে 584 যদি বসান, তা 584 লাস্টে আছে 4, 4-এর সাথে 1 গুণ করলে হয় 4, কিন্তু এখানে তো আসার কথা 7, হলো না। 379 যদি বসান, 379 এই 9-এর সাথে 1 গুণ করলে লাস্টে হবে 9, তার মানে এটা দিয়েও আসলো না, কারণ লাস্টে 7 আসার কথা। 437 যদি বসান এখানে, দেখেন এই যে 437, এবার এই 7-এর সাথে 1 গুণ করলে 7 আসবে, তার মানে সামনে যা আসে আসুক এখানে কি আসবে? 7 আসবে, এখানেও যেমন 7 আসছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। শুধু একক স্থানীয় অঙ্কটা চেক করে আমরা উত্তরটা দিলাম, শুধু একক স্থানীয় অঙ্ক চেক করে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ,
কারণ এই টাইপের কোশ্চেনে জটিলতা সৃষ্টি হতে পারে। হ্যাঁ, যখন জটিলতা সৃষ্টি হবে সেখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে একক স্থানীয় অঙ্ক চেক করতে পারেন। ঠিক আছে, এই অঙ্ক কোথাও আসে নাই, আমি আমার মতো করে বানাই দিয়েছি শুধু এই কনসেপ্টটুকু বোঝানোর জন্য। আচ্ছা, 22-এর পরে আমরা দেখবো হচ্ছে 25 নাম্বার প্রশ্ন। 25 কেন 25 দেখবো? কারণ আমরা 23 নাম্বার কোশ্চেন সলভ করে ফেলছি, 24-ও সলভ করে ফেলছি। 25 নাম্বার কোশ্চেনটা দেখেন। 25-এ কি বলছে? 25 নাম্বার প্রশ্নে বলছে যে দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই। তার মানে এখানে দুইটা সংখ্যার কথা বলছে, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই, এবং এক্স আর ওয়াই এর পরিচয় দেওয়া আছে, এরা দুইজন হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে ফাইন ভাই, অপশনে 2টা 7 থাকলে পারে করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, মানে এই অঙ্ক তো কোথাও আসেনি, আমি জাস্ট একটা কনসেপ্ট বোঝানোর জন্য আমার মতো করে দিছি। ঠিক আছে, তাছাড়া এত বড় ভাগের অঙ্ক এরকম আসেনি। হ্যাঁ, টেনশন করেন না, দুইটা অপশনে 7 থাকলে তখন করতে হবে, কিছু করার নাই। দেখেন এক্স ও ওয়াই এবং এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন দিয়ে দিছে। দেখেন বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই মানে এখানে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট। খেয়াল করেন, এর লসাগু 161। এর মানে কার? এই যে এক্স আর ওয়াই, এই দুইজনের লসাগু হচ্ছে 161 হলে 3y মাইনাস এক্স এর মান কত? তাহলে আপনাকে বের করতে বলছে কিসের মান? আপনাকে বের করতে বলছে 3y। দেখেন, আপনাকে বের করতে বলছে 3y মাইনাস এক্স, এই ভ্যালুটা বের করতে বলছে। এখন আপনারাই বলেন, এই ভ্যালুটা যদি আপনি বের করতে চান তাহলে আপনার y এর মান জানা লাগবে, এক্স এর মান জানা লাগবে। কিন্তু কোশ্চেনে এক্স এবং ওয়াই এর মান দেওয়া নাই, আপনাকে যেভাবেই হোক এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। দেখেন এখানে এক্স এবং ওয়াই এর পরিচয় বলে দিছে, এক্স এবং ওয়াই হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এক্স আর ওয়াই এর লসাগু দিয়ে আছে 61। আমি আপনাদেরকে 3টা পয়েন্ট পড়াইছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে এদিকে তাকান, তিনটা ক্ষেত্রে দুইটা সংখ্যার লসাগু হয় সরাসরি তাদের গুণফলের সমান। মনে করে দেখেন, 3টা ক্ষেত্রে দুইটা সংখ্যার লসাগু হয় সরাসরি তাদের গুণফলের সমান। সংখ্যা দুইটা যদি মৌলিক হয়, সংখ্যা দুইটা যদি ক্রমিক হয়, সংখ্যা দুইটা যদি সহমৌলিক হয়। মনে আছে, দুইটা সংখ্যার লসাগু সরাসরি সংখ্যা দুইটার গুণফল, এরকম 3টা ক্ষেত্র আছে। তার মধ্যে সংখ্যা দুইটা যদি মৌলিক হয় তাহলে ওই সংখ্যা দুইটার লসাগু হবে সরাসরি সংখ্যা দুইটার গুণফলের সমান। ইয়েস, তাহলে এখানে এক্স এবং ওয়াই যেহেতু মৌলিক সংখ্যা, তার মানে এক্স আর ওয়াই এর লসাগু সরাসরি এক্স এবং ওয়াই এর গুণফলের সমান। তাহলে এক্স গুণ ওয়াই, এটা কি? এক্স ওয়াই এর গুণফল, আর এক্স ওয়াই এর গুণফলটা এক্স ওয়াই এর মানে এদের লসাগুর সমান হবে। আমার কথা কি বুঝছেন? সংখ্যা দুইটার গুণফল তাদের লসাগুর সমান হবে যদি সংখ্যা দুইটা মৌলিক হয়, ক্রমিক হয় বা সহমৌলিক হয়। তার মানে এই যে লসাগু যে 161 দেওয়া আছে, এই 161 আসলে এক্স এবং ওয়াই এর গুণফলের সমান। তার মানে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 161। এইবার তার মানে কি? তার মানে এই 161 সংখ্যাকে দুইটা সংখ্যা ভাঙলে পারে আমি একটা পাবো হচ্ছে এক্স, একটা পাবো হচ্ছে ওয়াই, তাই না? সরাসরি গুণফলের সমান। এখন 161কে আমি ভাঙবো কিভাবে? আমি আগেই বলছি, ভাঙার সময় টেনশন করা যাবে না। আপনি 161কে প্রথমে, যেহেতু মৌলিক সংখ্যার গুণফল, তাহলে প্রথমে 3 দিয়ে ট্রাই করেন। 3 দিয়ে ভাগ করতে গেলে কি হয়? অঙ্কগুলোর সমষ্টি, এই 1 আর 6 7, 7 আর 1 8, 8 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 3 দিয়ে গেল না। 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা 7। কেন মৌলিক সংখ্যা দিয়ে টেস্ট করতেছি? কারণ এক্স আর ওয়াই তো মৌলিক সংখ্যা। দেখেন 7 দুগুণী 14, থাকলো 2, 2 এর পর 1 21, 3 7 21। ইয়েস 7 দিয়ে ভাগ গেছে, 7 দিয়ে ভাগ গিয়ে 23 হয়েছে। তার মানে 23 আর এই 7 গুণ করলে 161 হয়। বোঝা গেছে? তার মানে দেখেন 23 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তার মানে x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 23 গুণ হচ্ছে 7। এখন এই 23 আর 7 এর মধ্যে কোনটা x কোনটা y এটা ডিপেন্ড করবে এই যে রিলেশন দেওয়া আছে, বলে দিছে x ইজ গ্রেটার দ্যান y, তার মানে x এর মানটা হবে বড় y এর চেয়ে। তাহলে এখানে বড়টা হবে x, তাহলে x কত? 23 আর y কত? 7। ওকে ফাইন, তাহলে মানে x এর মান 23, y এর মান কত? y এর মান হচ্ছে 7। তাহলে আমরা x y পেয়ে গেছি। এখন আমাদের বের করতে বলছে কি? এখন আমাদের বের করতে বলছে 3y মাইনাস x। তাহলে অতএব 3y মাইনাস x, তাহলে 3 ইন্টু y এর মান হচ্ছে 7 আর x এর মান হচ্ছে 23। তাহলে 3 সাথে 21 মাইনাস হচ্ছে 23। 21 থেকে 23 বিয়োগ, বড়টার আগে যেহেতু মাইনাস আছে তাহলে 2 হবে না, হবে -2। তাহলে আমাদের উত্তর হচ্ছে -2। ক্লিয়ার ব্যাপারটা? বোঝা গেছে কি? আপনারা কি কোশ্চেনটা বুঝছেন? মানে এটা সলিউশন কি বুঝছেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে যে এখানে সরাসরি বলা নাই যে এক্স ওয়াই এর গুণফল হচ্ছে 161, সরাসরি বলা নাই। আমরা কিন্তু এক্স আর ওয়াই এর গুণফল 161 লিখছি, কিন্তু এখানে কিন্তু সরাসরি বলা ছিল না। আমি বুঝে নিছি যেহেতু এক্স আর ওয়াই মৌলিক সংখ্যা আর দুটা মৌলিক সংখ্যার গুণফল তাদের লসাগুর সমান হয়। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে আমরা সলভ করব হচ্ছে, এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 25 নাম্বার প্রশ্নের পরে আমরা চলে যাব হচ্ছে
আচ্ছা 26 নাম্বার প্রশ্ন। এই 26 নাম্বার প্রশ্ন কি বলছে দেখেন, এখানে তিনটা ভগ্নাংশ সংখ্যা দিয়েছে 3/2, 5/3, 15/4। সংখ্যাগুলোর লসাগু কত? আমি আপনাদেরকে বলছিলাম যে কতগুলো ভগ্নাংশ সংখ্যার লসাগু বের করার সময় কি করতে হয়, যেহেতু লসাগু বের করতে বলছে তার মানে উপরে লসাগু করতে হবে, উপরে কি করতে হবে লসাগু, আর নিচে কি গসাগু, তাই কি না? ওকে, তাহলে উপরে লসাগু নিচে গসাগু। উপরে মানে এই যে উপরে যে সংখ্যা আছে 3, 5, 15, 3, 5, 15 এদের লসাগু করতে হবে। এখন আমাকে বলেন কতগুলো সংখ্যার লসাগু হতে পারে এই সবচেয়ে বড় সংখ্যাটা? তাহলে বড় সংখ্যাটা 15, তাহলে 15 এদের লসাগু হতে পারে। এখন 15 লসাগু হবে কিনা এটা ডিপেন্ড করবে 15কে এরা ভাগ করতে পারে কিনা। ইয়েস, 15কে 5ও পারে 3ও পারে, সুতরাং 3, 5 এবং 15 লসাগু হচ্ছে 15, তাহলে উপরে 15 হবে। আর নিচে হচ্ছে গসাগু, তার মানে এই যে 2, 3, 4 এদের গসাগু বের করতে হবে। আপনারাই বলেন 2, 3, 4 এই তিনজনকেই ভাগ করতে পারে এরকম কোন সংখ্যা আছে? এরকম কোন সংখ্যা আছে তিনজনকেই ভাগ করতে পারে? না। যখন তিনজনকেই ভাগ করতে পারতেছে এরকম কোন সংখ্যা নাই, তখন বুঝতে হবে সবাইকে ভাগ করতে পারে এরকম সংখ্যা কেবল 1। মনে আছে? যখন এদের তিনজনকেই ভাগ করতে পারে এরকম কোন সংখ্যা খুঁজে পাচ্ছেন না, তখন শিওর থাকবেন এদের গসাগু 1। তাহলে এদের গসাগু কত? 1। তাহলে উপরে 15 নিচে হচ্ছে 1, তাহলে 15/1 মানে কত? 15। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা 5ও তো মৌলিক সংখ্যা, কিন্তু 5 দিয়ে আমি তো দেখতেই পাচ্ছি 5 দিয়ে ভাগ যাবে না ভাইয়া। এই যে 161 তো 5 দিয়ে ভাগ যাবে না, তো দেখতেই পাচ্ছি, কারণ 5 দ্বারা ভাগ যেতে হলে লাস্টে 0 বা 5 থাকতে হবে, তাই আমি দেখতেই পাচ্ছি যে যাচ্ছে না, তাই আমি টেস্ট করব কেন? আচ্ছা এবার এটা কত হবে বলেন তো? 7/4, 21/6, 5/8। দেখেন 7/4, 21 এদের গসাগু বের করতে বলছে। কি বের করতে বলছে? গসাগু। যেহেতু গসাগু বের করতে বলছে তার মানে উপরে গসাগু করতে হবে। উপরে কি গসাগু, আর নিচে কি? নিচে করতে হবে লসাগু। উপরে গসাগু মানে যে উপরের সংখ্যা 7, 21 এবং 5। আপনারাই বলেন 7, 21, 5 এই তিনজনকেই ভাগ করতে পারে এরকম কোন সংখ্যা আছে? মোহাম্মদ রাফসান হুসাইন খান, আপনি কি বুঝছেন? আপনি যে প্রশ্ন করছিলেন সেই প্রশ্নের উত্তরটা কি বুঝছেন ভাইয়া? তাহলে এদেরকে তিনজনকেই ভাগ করতে পারে এরকম এক ছাড়া কোনো সংখ্যা নেই। দেখেন এক ছাড়া আর কেউ এদের সবাইকে ভাগ করতে পারে না, তার মানে এদের গসাগু 1, তাহলে উপরে 1। আর নিচে হবে লসাগু। নিচে মানে যে সংখ্যা 4, 6, 8। দেখেন 4, 6, 8 এদের লসাগু হবে। আমি কি বলছি কতগুলো সংখ্যার লসাগু হচ্ছে সবচেয়ে বড়টা হতে পারে, এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8, তাহলে 8 এদের লসাগু হতে পারে। কিন্তু 8কে যেহেতু 6 ভাগ করতে পারে না, তাহলে 8 হবে না। তাহলে 8 এর ডাবল 16, কিন্তু 16 কেও 6 ভাগ করতে পারে না, তাহলে 8 এর 3 গুণ 24। 24কে 8ও পারে, 6ও পারে, 4ও পারে, তার মানে 24 এদের লসাগু। তাহলে নিচে হবে 24, তাহলে 1/24। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1/24। ঠিক আছে? ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং গত ক্লাসে আমরা একটা অঙ্ক ভুল পড়াই ফেলছি। আমরা ভুল পড়াইনি, মানে কোশ্চেনে ভুল ছিল, আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, আমি দেখাই দিব। HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে হচ্ছে গসাগু। ওকে, HCF অফ 2 নাম্বারস ইজ 8, তার মানে দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 8। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মানে কি জানেন? মানে অপশনে যেগুলো আছে তাদের মধ্যে কোনটি? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মানে নিচে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি ক্যান নেভার বি দেয়ার এলসিএম, মানে তাদের লসাগু হতে পারে না। নিচে অপশনে যেগুলো আছে তাদের মধ্যে কোনটি এই সংখ্যা দুইটার লসাগু হতে পারে না? তাহলে দুইটা সংখ্যার গসাগু দিয়ে আছে 8। HCF ইজ ইকুয়াল টু 8। আমরা একটা থিওরি পড়ছিলাম যে কতগুলো সংখ্যার লসাগু তাদের গসাগু দ্বারাও বিভাজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। কতগুলো সংখ্যার লসাগু তাদের গসাগু দ্বারাও বিভাজ্য। গসাগু দ্বারাও বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কতগুলো সংখ্যার লসাগু তাদের গসাগু দ্বারাও বিভাজ্য। তাহলে এখানে গসাগু যেহেতু 8, তার মানে এই সংখ্যাগুলোর লসাগু যাই হোক না কেন সেটা অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে অঙ্কে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নেভার বি দেয়ার এলসিএম, মানে নিচে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে কোনটি তাদের লসাগু হতে পারে না। তাহলে লসাগু যে হবে সে তো নিশ্চয়ই এই গসাগু 8 দ্বারা বিভাজ্য হবে। তাইলে এই অপশনগুলোর মধ্যে যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয় না সেই সংখ্যা এদের লসাগু হতে পারে না। ওকে, তাহলে আমাকে দেখতে হবে এদের মধ্যে 8 দ্বারা বিভাজ্য সংখ্যা 9 কোনটি। 24 8 দ্বারা বিভাজ্য, 48 8 দ্বারা বিভাজ্য, 56 8 দ্বারা বিভাজ্য, এই যে 60 এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়, যেহেতু 8 দ্বারা বিভাজ্য নয় তাহলে কি হতে পারে না? ওই সংখ্যাগুলোর লসাগু হতে পারে না। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? আমরা র্যান্ডম প্রবলেম সলভ করার সময় আমরা একটা প্রশ্ন ভুল করে ফেলছি, সেই ভুলটা আমরা একটু কারেকশন করে নিব।
এই যে এই প্রশ্নটা বইয়েই ভুল ছিল, আমি ধরতে পারিনি, এই জন্য আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, একজন ভাই আমাকে এটা পাঠাইছেন যে স্যার আপনি যে থিওরি পড়ালেন সেই থিওরির সাথে তো এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমি তারপর চিন্তা করে দেখলাম কথা সত্য। এখানে কি বলছে, ইফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 3026, দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 3026, and their LCM is 89, LCM হচ্ছে 89, বলছে দেন their HCF is, তাহলে তাদের HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কত? তার মানে অপশনে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে HCF, তাই না? এটার উত্তর আমরা কত নিছিলাম? ওই যে ভাগ করে কত নিছিলাম, মনে আছে? ভাগ করে কত হয়েছিল আপনাদের কি মনে আছে? 9, 4, 9, 36, 34 উত্তর নিছিলাম আমরা, তাই না? 34 উত্তর নিছিলাম, এই 34 উত্তর নিছিলাম, খেয়াল করেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মোহাম্মদ কায়েস ইউসুফ, হ্যাঁ ভাইয়া 122 নম্বর কোশ্চেন, জি। আচ্ছা, তাহলে এখন এলসিএম যেহেতু 89, আমরা অপশন টেস্টের সাহায্যে এটা নিছিলাম, কিন্তু আমরা একটা থিওরি পড়ছি যে কতগুলো সংখ্যার এই লসাগু তাদের গসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাই কিনা? তার মানে গসাগু যাই হোক না কেন সেই গসাগু দ্বারা তো এই লসাগু 89 ভাগ যাবে, কিন্তু এই 34 দিয়ে তো এই যে লসাগু 89, তা 34 দিয়ে তো 89 ভাগ যায় না। তার মানে এই অঙ্কটা ভ্যালিড না, এটা বাদ দিয়ে দিবেন, এই কোশ্চেন বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? এই কোশ্চেনই ভুল, হ্যাঁ, এটা বাদ দিয়ে দিবেন, ওকে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের মূল পড়ায়। আপনারা কি ভুল ব্যাপারটা বুঝছেন? কত নম্বর প্রশ্ন ছিলাম? 25-26 দিকে, তাই না? ওকে, কই গেল, পাচ্ছি না কেন? আচ্ছা, এটা আমরা সলভ করলাম, 28 সলভ করলাম। এবার আমরা 29 নাম্বার কোশ্চেনে চলে যাব। ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্ন পাবেন কোথাও না কোথাও, এই প্রশ্ন পাবেন, লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার সবাই একটু তাকান, এই কোশ্চেন আমি আবার বলছি, এই কোশ্চেন সলভ করার সময় সবাই পারবেন, এই কোশ্চেন পারবে না এরকম লোক খুঁজে পাওয়া খুব কঠিন, হ্যাঁ। কিন্তু এই কোশ্চেনটা কেন এইভাবে হলো, বা এই কোশ্চেনটা লসাগুর মাধ্যমে কেন সলভ করতে হয়, এটা গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। সবাই একটু মনোযোগ দিবেন তো প্লিজ, আমাকে 5টা মিনিট সময় দেন। এমন কিছু আজকে বুঝবেন যা আপনার মাথার জট খুলে দিবে, রিয়েলি এমন কিছু বুঝবেন এই সাধারণ অঙ্কের মধ্যে থেকে। একটু মনোযোগ দেন প্লিজ, ওকে? এদিকে তাকান। একটি ক্যাম্পের সৈন্যদেরকে ড্রিল করানোর সময় 8, 10 ও 12 সারিতে সাজানো যায়, ওই ক্যাম্পে সর্বনিম্ন কতজন সৈন্য আছে? খেয়াল করেন, এই যে সর্বনিম্ন কথাটার দিকে একটু তাকান। তো এই কোশ্চেন সলভ করতে গেলে কি করতে হবে? এই কোশ্চেন সলভ করতে গেলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 8, 10, 12, এই সংখ্যাগুলোর লসাগু বের করলেই ওই ক্যাম্পের সর্বনিম্ন সৈন্য সংখ্যা চলে আসবে, হ্যাঁ। এখন অনেকেই আমি জিজ্ঞাসা করি যে এখানে কি কোশ্চেনে কোথাও বলা আছে যে লসাগু করেন? না, তারপরে আপনি লসাগু করতেছেন, তাই না? কিন্তু লসাগু কেন করতেছেন? আমাকে বেশিরভাগ মানুষ উত্তর দেয় যে এখানে সর্বনিম্ন কথাটা উল্লেখ আছে, তাই লসাগু করতেছি। কেন বলে যে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে লঘিষ্ঠ মানে কি? সর্বনিম্ন। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট, সর্বনিম্ন। ওই কনসেপ্ট থেকে মানে সে বলতেছে যেহেতু সর্বনিম্ন কথাটা উল্লেখ আছে, তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এরকম মানে লসাগু করতে হবে। কথা কি বুঝছেন? কিন্তু বিষয়টা হচ্ছে লসাগু করতে হবে কেন? এই সর্বনিম্ন কথাটা দেখে কি লসাগু করতে হবে? না, নেভার। এই কোশ্চেনে কোথাও বলা নাই যে লসাগু করেন, কিন্তু আপনি লসাগু করতেছেন। কেন করতেছেন এই ব্যাপারটা আজকে বোঝার চেষ্টা করেন প্লিজ। দেখেন, একটি ক্যাম্পের সৈন্যদেরকে ড্রিল করানোর সময় মানে পিটি করানোর সময়, হ্যাঁ, 8, 10 ও 12 সারিতে সাজানো যায়, ওই ক্যাম্পের সর্বনিম্ন সৈন্য কত? মনোযোগ দেন প্লিজ, একটু তাকান, আমাকে 5টা মিনিট সময় দেন, হ্যাঁ। কোন ক্যাম্পের সৈন্যদেরকে 8 সারিতে সাজানো যাওয়ার অর্থ কি? এদিকে তাকান। কোন ক্যাম্পের সৈন্যদেরকে 8 সারিতে সাজানো যাওয়ার অর্থ কি? অ্যাকচুয়ালি অর্থ কি? কোন ক্যাম্পের সৈন্যদেরকে, কোন ক্যাম্প বলতে পারে, আবার অনেক সময় বলবে একটা স্কুলের পিটি করানোর সময় স্টুডেন্টদেরকে, আবার অনেক সময় বলবে যে কোথাও গাছ লাগানোর সময় গাছগুলোকে 8 সারিতে, 12 সারিতে, 10 সারিতে লাগানো যায়, এরকম গাছের কথা আসবে, হ্যাঁ। 8 সারিতে সাজানো যাওয়ার অর্থ কি জানেন? মানে ওই ক্যাম্পের সৈন্যদেরকে 8 সারিতে সাজাতে হলে অবশ্যই ওই ক্যাম্পে যে মোট সৈন্য সংখ্যা আছে সেই সৈন্য সংখ্যা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। এটা মনোযোগ দেন প্লিজ, এদিকে তাকান। ক্যাম্পের সৈন্যদেরকে যদি আপনি 8 সারিতে সাজাতে চান, তাহলে সৈন্য সংখ্যা যা আছে সেই সৈন্য সংখ্যা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, না হলে 8 সারি হবে না।
মনে করেন ওই ক্যাম্পে সৈন্য আছে 88 জন, তাহলে 8 সারি হবে, কারণ 88 সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। 8 11 88, প্রতি সারিতে 11 জন করে। কিন্তু সৈন্য সংখ্যা যদি হয় 86 জন, তাহলে 8 সারি হবে না। কেন? কারণ 86 সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। 8 10 80, আর 6 জন এক্সট্রা থেকে যাচ্ছে, এক্সট্রা তো থাকবে না। তার মানে 8 সারিতে সাজানো যাওয়ার অর্থ হচ্ছে সৈন্য সংখ্যা এমন হতে হবে যা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু মজার বিষয় হচ্ছে সৈন্য সংখ্যা যদি 88 জন হয়, তাহলে 8 সারি ঠিকই হবে, কিন্তু 10 সারি তো হবে না। কারণ 10 সারিতে সাজানো যাওয়ার অর্থ কি? 10 সারিতে সাজানো যাওয়ার অর্থ হচ্ছে সৈন্য সংখ্যা এমন হবে যেন সেই সৈন্য সংখ্যা 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে 10 সারি হবে। যেমন 100 জন যদি সৈন্য থাকে তাহলে 10 সারি হবে, 120 জন যদি হয় তাহলে 10 সারি হবে। কিন্তু যদি 92 জন সৈন্য হয় তাহলে 10 সারি হবে না, কারণ 92 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য নয়। এটাকে 10 দিয়ে ভাগ করলে 2 এক্সট্রা থাকবে, মানে 2 জন সৈন্য এক্সট্রা থেকে যাবে। কথা কি বুঝছেন? তার মানে সৈন্যদেরকে যদি আপনি 10 সারিতে সাজাতে চান, তাহলে সৈন্য সংখ্যা এমন হবে যেন 10 দ্বারা বিভাজ্য হয়। ইয়েস, তাহলে 88 জন হলে পরে 8 সারি হয়, কিন্তু 10 সারিতে হবে না। হ্যাঁ, তার মানে এখন সৈন্য সংখ্যাকে যদি 12 সারিতে সাজানো যেতে হয়, এদিকে তাকান, সৈন্য সংখ্যাকে যদি 12 সারিতে সাজাতে হয়, তাহলে সৈন্য সংখ্যা এমন হবে যেন 12 দ্বারা বিভাজ্য হয়। কারণ 12 দ্বারা ভাগ গেলে 12 সারি হবে, 12 দ্বারা ভাগ না গেলে 12 সারি হবে না। তাহলে আমাকে বলেন, কোশ্চেনে বলছে যে একটি ক্যাম্পের সৈন্যদেরকে 8 সারিতে সাজানো যায়, 10 সারিতে সাজানো যায়, আবার 12 সারিতেও সাজানো যায়। তাহলে 8 সারিতে সাজাতে হলে পরে সৈন্য সংখ্যা এমন হবে যেন 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। 10 সারিতে সাজাতে যখন যাবেন তখন সৈন্য সংখ্যা এমন হবে যেন 10 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়। 12 সারিতে যখন সাজাতে যাবেন তখন সৈন্য সংখ্যা এমন হবে যেন 12 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে সৈন্য সংখ্যাটা এমন হবে, তাহলে কি 8 সারিও হতে হবে, 10 সারিও হতে হবে, 12 সারিও হতে হবে। তাহলে সৈন্য সংখ্যা আমার এমন হবে যেন 8 দ্বারাও বিভাজ্য হয়, যেন 10 দ্বারাও বিভাজ্য হয়, যেন 12 দ্বারাও বিভাজ্য হয়। এই যে এই হট চিহ্ন দ্বারা আমি সৈন্য সংখ্যাকে বুঝাইছি, বুঝছেন? তাহলে সৈন্য সংখ্যা এমন হবে যেন 8 দ্বারা বিভাজ্য হয়, 10 দ্বারা বিভাজ্য হয়, 12 দ্বারা বিভাজ্য হয়। তাহলে সৈন্য সংখ্যাকে 8, 10, 12 দিয়ে ভাগ করা যেতে হবে, তাই না? এবার আপনারা বলেন প্লিজ, যাকে ভাগ করা হয় সে কি গুণিতক? মনে করে দেখেন, এবার পুরাতন পড়া, যাকে ভাগ করা হয় সে গুণিতক। তার মানে আমরা এখানে সৈন্য সংখ্যাকে ভাগ করতেছি কি দিয়ে? 8 দিয়ে, 10 দিয়ে, 12 দিয়ে। যাকে ভাগ করা হয় সে গুণিতক, তার মানে সৈন্য সংখ্যা হচ্ছে গুণিতক কার? 8 এর। এই সৈন্য সংখ্যা হচ্ছে গুণিতক কার? 10 এর। এই সৈন্য সংখ্যা হচ্ছে গুণিতক কার? 12 এর। তার মানে এই সৈন্য সংখ্যা হচ্ছে 8, 10, 12 সবাই, 8, 10, 12 সবার গুণিতক, মানে 8, 10 এবং 12 এর সাধারণ গুণিতক। ইয়েস, সাধারণ গুণিতক। এবং এই 8, 10, 12 এর সাধারণ গুণিতক তো অসংখ্য সাধারণ গুণিতক আছে। তাহলে এই শূন্য সংখ্যাটা হবে 8, 10, 12 এর কি সাধারণ গুণিতক। এবং কোশ্চেনে যেহেতু বলছে সর্বনিম্ন কতজন সৈন্য, তার মানে এদের সাধারণ গুণিতক এবং সেই সংখ্যাটা হবে সর্বনিম্ন। সর্বনিম্ন মানে লঘিষ্ঠ। তাই 8, 10, 12 এর সাধারণ গুণিতক এবং সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমার কথা কি বুঝছেন? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। তাই 8, 10, 12 এর লসাগু বের করলেই শূন্য সংখ্যা বের হয়। এবার কি বুঝছেন? কথাটা কি বোঝা গেল? তার মানে 8, 10 এবং 12 এর লসাগুই হচ্ছে ওই ক্যাম্পের সর্বনিম্ন শূন্য সংখ্যা। এবার বুঝছেন কিনা বলেন প্লিজ? এবার কনসেপ্টটা বুঝছেন কিনা প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। কনসেপ্টটা বুঝছেন কিনা যে কেন এই কোশ্চেনে কোথাও বলা নাই যে লসাগু করেন, কিন্তু আমরা লসাগু করতেছি, এর কারণ কি? এর কারণটা বুঝতে হবে। হ্যাঁ, তার মানে 8, 10 ও 12 এর লসাগু ই হলো ওই ক্যাম্পের সর্বনিম্ন শূন্য সংখ্যা। সর্বনিম্ন শূন্য সংখ্যা, ওই ক্যাম্পের সর্বনিম্ন শূন্য সংখ্যা। ব্যাস। তার মানে 8, 10, 12 এর লসাগু বের করতে হবে। 8, 10, 12 এর লসাগু বের করেন। এই যে 8, 10, এদিকে তাকান, 8, 10, 12 সবাইকে 2 দিয়ে ভাগ যায় 4 বার, 5 বার, 6 বার। আবার দেখেন 2 দিয়ে করা যায় 2, 5, 3, আর ভাগ যায় না। আর দেখেন মিনিমাম 2 জনকে ভাগ করা যেতে হবে, যায় না। এবার গুণ করেন, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 5 8 40, 3 40 120। তার মানে লসাগু হচ্ছে 120। লসাগু 120 মানে ওই ক্যাম্পের সর্বনিম্ন শূন্য সংখ্যা হচ্ছে 120 জন। অঙ্ক সবাই করবে, কিন্তু অঙ্কের মজা তারা পাবে যারা ফিল করবে।
হ্যাঁ, অঙ্ক সবাই করবে, কিন্তু অঙ্কের মজা পাবে, অনেকদিন মনে থাকবে, একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক রিলেট করতে পারবে তারাই, যারা এই কনসেপ্টগুলো সুন্দর করে বুঝবে। 8, 10, 12 সারিতে সাজানো যায়, তো লসাগু কেন করবো, তাই না? লসাগু কেন করবো? লসাগু কি করতে বলছে এখানে? ওকে, ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখন আমাকে বলেন তো, যদি বলতো, একটু তাকান, যদি বলতো ওই ক্যাম্পের সর্বোচ্চ, একজন বলছে যে স্যার এখানে সর্বনিম্ন সৈন্য সংখ্যা না বলে যদি বলতো সর্বোচ্চ সৈন্য সংখ্যা, আপনারা উত্তর দেন সর্বোচ্চ সৈন্য সংখ্যা কত হবে? সর্বোচ্চ সৈন্য সংখ্যা কত? উত্তর দেন তো দেখি, সর্বোচ্চ সৈন্য সংখ্যা কত হবে? ওই ক্যাম্পের সর্বোচ্চ সৈন্য সংখ্যা কত হবে? এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, একটি ক্যাম্পের সৈন্যদেরকে ড্রিল করানোর সময় 8, 10 ও 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। মনোযোগ দেন, একটি ক্যাম্পের সৈন্যদেরকে ড্রিল করানোর সময় 8, 10 ও 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। দুইটা কন্ডিশন দিছে। ওই ক্যাম্পে সর্বনিম্ন কতজন সৈন্য আছে? দেখেন এখানে দুইটা কন্ডিশন। জি, যদি কখনো বলতো যে ওই ক্যাম্পে সর্বোচ্চ কতজন সৈন্য আছে, সেটা নির্ণয় করা সম্ভব না, কারণ 8, 10 আর 12 দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা তো অসংখ্য আছে। আমরা দেখাইছি না লসাগু গসাগুতে যে সর্বোচ্চ গরিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করা যায় না, তাহলে সর্বোচ্চ সৈন্য সংখ্যা বের করা যেত না। এই জন্য কোনোদিনও সর্বোচ্চ সৈন্য সংখ্যা নির্ণয় করতে বলবে না, সবসময় বলবে সর্বনিম্ন কতজন সৈন্য ছিল। ঠিক আছে, টেনশন করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে, একটি ক্যাম্পের সৈন্যদেরকে ড্রিল করানোর সময় 8, 10 ও 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। এই লাইনটা এক্সট্রা দেখেন, আগের অঙ্কের সাথে পার্থক্য হচ্ছে এইটুক, আবার বর্গাকারেও সাজানো যায়। বলছে ওই ক্যাম্পে সর্বনিম্ন কতজন সৈন্য আছে। এই সর্বনিম্ন কথাটা দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে লসাগু করতে হবে, তাই না? আসলে বুঝতেই পারছেন যে 8, 10 এবং 12 সারিতে সাজাতে হলে সৈন্য সংখ্যা এমন হবে যেন 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে একটি ক্যাম্পের সৈন্যদেরকে ড্রিল করানোর সময় 8, 10 ও 12 সারিতে সাজানো যায়। যদি এইটুক হতো অঙ্কটা, তাহলে কি করতাম? তাহলে আমরা এদের লসাগু বের করতাম। তাহলে আমরা প্রথমে কি করবো? 8, 10, 12 এর লসাগু, তাহলে 8, 10 ও 12 এর লসাগু, লসাগু বের করবেন। এখানে দেখাচ্ছি না, কারণ আগের অঙ্কে আমি দেখাইছি 120। তার মানে সৈন্য সংখ্যা যদি 120 জন হয়, খেয়াল করেন প্লিজ, সৈন্য সংখ্যা যদি 120 জন হয়, তাহলে কি হবে? সৈন্য সংখ্যা 120 জন হলে 8 সারি, 10 সারি, 12 সারি হবে, কিন্তু বর্গাকারে সাজানো যাবে না, কারণ বর্গাকারে সাজানোর শর্ত, মনোযোগ দেন, কোনো কিছুকে বর্গাকারে সাজানোর শর্ত, কোনো কিছুকে বর্গাকারে সাজানোর শর্ত হচ্ছে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তার মানে সৈন্যদেরকে যদি আপনি বর্গাকারে সাজাতে চান, শোনেন, বর্গাকারে সাজানো মানে কি জানেন? সৈন্যদেরকে যদি সাজান, হ্যাঁ, প্রত্যেক লাইনে সমান সমান দিয়ে যদি সাজান, তাহলে ওই সৈন্য সংখ্যাকে উপর থেকে দেখলে একটা বর্গক্ষেত্রের মতো মনে হবে, মানে এরকম একটা বর্গক্ষেত্রের মতো, মানে মনে হবে যে এরকম একটা বর্গক্ষেত্র, যার প্রত্যেকটা লাইনে সমান সংখ্যক সৈন্য আছে, এদিকে আবার সমান সংখ্যক সৈন্য আছে। বোঝা গেছে ব্যাপারটা? বর্গাকারে সাজানো মানে এদেরকে দেখে সাজানোর পরে এখানে একটা বর্গক্ষেত্রের মতো মনে হবে। বর্গক্ষেত্র মানে কি? এদিকে সমান, এদিকে সমান, এদিকে সমান, এদিকে সমান, প্রতি লাইনে সমান, প্রতি কলামে সমান, এরকম ঘটনা ঘটবে। এরকম বর্গাকারে যদি সাজাতে চান, তাহলে শর্ত হলো ওই সৈন্য সংখ্যাকে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, না হলে হবে না। সৈন্যদেরকে যদি বর্গাকারে সাজাতে চান, তাহলে সৈন্য সংখ্যা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা মানে যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে, যেমন 25, 36, এরা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 81 পূর্ণবর্গ সংখ্যা, যেমন 144 পূর্ণবর্গ সংখ্যা। এই যে এরকম যাদের বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসবে, তাদেরকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে হচ্ছে যেমন 121, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বর্গাকারে সাজাতে হলে সৈন্য সংখ্যাকে হতে হবে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 8, 10 আর 12 এর লসাগু হচ্ছে 120, এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। যা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 120 হলে 8 সারি, 10 সারি এবং 12 সারি হবে, কিন্তু বর্গাকারে সাজানো যাবে না, কারণ বর্গাকারে সাজাতে হলে সৈন্য সংখ্যা পূর্ণবর্গ হতে হবে। তাহলে কি করতে হবে? এখন এটাকে পূর্ণবর্গ বানাতে হবে। সবাই মনোযোগ দেন, এখন এটাকে পূর্ণবর্গ বানাতে হবে। এখন একজন বলছে স্যার এটাকে এর সাথে 1 যোগ করে দেন, এর সাথে 1 যোগ করে দেন। এই যে এই 120 এর সাথে 1 যোগ করলে 121 হয়, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 121 হলে তো আবার 8, 10, 12 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে 121 হলে পূর্ণবর্গ হচ্ছে, কিন্তু তখন এবার 8 সারি, 10 সারি, 12 সারি যে হচ্ছে না। বোঝা গেল? তার মানে লসাগু বের করার পর, মনোযোগ দেন প্লিজ, আপনি এদের কি করবেন? যেহেতু 8 সারি, 10 সারি এবং 12 সারিতে সাজাতে বলছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এদের লসাগু বের করবেন। এদের লসাগু আসছে 120, যা পূর্ণবর্গ নয়। মনোযোগ দেন,
যা পূর্ণবর্গ নয়, তাহলে কি করতে হবে? তার মানে 120 দিয়ে হবে না। এদিকে তাকান, 120 দিয়ে হবে না। তাহলে 120 দিয়ে যখন হবে না, তখন 120 এর ডাবল চিন্তা করতে হবে। ওই যে লসাগু, বুঝতেছেন? 120 দিয়ে যেহেতু হচ্ছে না, কারণ 120 দিয়ে 8 সারি 10 সারি 12 সারি হবে, কিন্তু বর্গ আকারে সাজানো যাচ্ছে না, কারণ 120 সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে 120 দিয়ে যেহেতু হচ্ছে না, তাহলে কি 120 এর ডাবল চিন্তা করতে হবে। ওই যে 36 দিয়ে হচ্ছিল না, তাই 36 এর ডাবল, না হলে 3 গুণ, না হলে 4 গুণ, বুঝতেছেন? এবার 120 এর ডাবল, তাহলে 120 গুণ 2 ইজ ইকুয়াল টু 240। এই 240ও পূর্ণবর্গ নয়, 240ও পূর্ণবর্গ নয়। তাহলে কি করতে হবে? এবার 120 এর 3 গুণ, এই যে 120 এর 3 গুণ, আগে কনসেপ্ট বুঝেন, পরে শর্টকাট। 360 যা পূর্ণবর্গ নয়, তাহলে হবে না। এবার 120 এর 4 গুণ, 4 বারোতে 48, 480 যা পূর্ণবর্গ নয়। তাহলে এরকম এই যে লসাগু বের করে 120 কে এরকম গুণ করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে আমরা কোনো পূর্ণবর্গ সংখ্যা না পাচ্ছি। এরকম গুণ করতে 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 120 কে যখন আপনি 30 দিয়ে গুণ করবেন, তাকান, 3 বারোতে 36, আর এই একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য, 3600, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। পেয়ে গেছি। তার মানে আমাদের উত্তর হচ্ছে 3600। এই যে 1 নম্বর অপশনে 3600। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের উত্তর হচ্ছে 3600 জন। এখন শর্টকাট কি? আরে এসে আরো শর্টকাট, এখনো কিছু বুঝাইনি, টেনশন করেন না, আমি বলছি তো, একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন। এখন ব্যাপারটা হলো, তাকান, এখন একজন আমাকে বলছে যে স্যার, এই যে আপনি 120 লসাগু বের করে 120 কে এরকম না, 120 এর নামটা পড়তেছি, 120 এর নামটা পড়তে পড়তে এটা তো 30 পর্যন্ত গুণ করতে হবে। এই 30 পর্যন্ত যদি পরীক্ষার হলে গুণ করি, তাই তো আমার জীবন শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু গুণ করা শেষ হবে না। তো এই 120 কে তো 30 দিয়েই গুণ করতে হবে। এটা আমরা আগে থেকে কি কোনোভাবে বের করা যায় না? ইয়েস, বের করা যাবে। এবার তাকান, এবার হচ্ছে মূল কনসেপ্ট বোঝেন। তাহলে প্রথমে হচ্ছে আপনি এই সংখ্যাগুলোর লসাগু বের করবেন, তারপর দেখবেন এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ হয় তাহলে ওইটাই উত্তর। যেহেতু 120 পূর্ণবর্গ নয়, এবার আপনাকে দেখতে হবে যে 120 যে পূর্ণবর্গ হচ্ছে না, তাহলে 120 এর সাথে 120 এর কত গুণিতক পূর্ণবর্গ হবে, মানে 120 এর সাথে কত গুণ করতে হবে, সেইটুকু আমরা এক্সট্রা করে বের করব। কিভাবে? এই যে লসাগু 120 বের হইছে, ওই 120 কে আমরা ফ্যাক্টরাইজ করব। তাকান এদিকে, ফ্যাক্টরাইজ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, মানে এটাকে শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো। আবার বলছি, শুধু মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যা কত? 2, তাহলে 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে এটা যাবে 60 বার। তার পরবর্তী মৌলিক সংখ্যা, সরি, 2 দিয়ে আবার যায়, দেন 2 দিয়ে, যতক্ষণ 2 দিয়ে শেষ না হবে ততক্ষণ 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যাবে 30 বার, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে যাবে 15 বার। এবার 2 দিয়ে যায় না, তাহলে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যাকে 3, তাহলে 3 দিয়ে কতবার? 5 বার। আর কি ভাগ করা যায়? যায় না। এবার তাকান সবাই, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা শোনেন, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওই পূর্ণবর্গ সংখ্যাকে ফ্যাক্টরাইজ করলে এই যে মৌলিক উৎপাদক না, এগুলোকে বলে মৌলিক উৎপাদক। কেন? কারণ মৌলিক সংখ্যা দিয়ে শুধু ভাগ করছি। পূর্ণবর্গ সংখ্যার এই মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে, কেউ সিঙ্গেল থাকবে না, সব জোড়া জোড়া থাকবে, কেউ সিঙ্গেল থাকবে না। পূর্ণবর্গ সংখ্যার বিশেষ বৈশিষ্ট্য, এই মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে, কেউ সিঙ্গেল থাকে না। যদি কেউ সিঙ্গেল থাকে তাহলে তাকেও জোড়া বানায় দিতে হবে, না হলে পূর্ণবর্গ হবে না। বুঝছেন? ইয়েস। জোড়ায় জোড়ায় থাকার কারণ কি? কারণ আপনি যখন 3 স্কোয়ার করেন তখন কি লেখেন? 3 গুণ 3, এই যে 2টা 3, দেখছেন? তাহলে পূর্ণবর্গ সংখ্যার বিশেষ বৈশিষ্ট্য, এই মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে। এদিকে তাকান, এই যে 1টা 2 আর এই 1টা 2, এই দুইজন মিলে কিন্তু একটা জোড়া হয়েছে। যারা জোড়া হয়েছে তাতে সমস্যা নাই, কিন্তু এই যে 1টা 2 সিঙ্গেল থেকে গেছে, এই 2কে জোড়া বানানোর জন্য একটা 2 লাগবে। যে যে সিঙ্গেল থাকবে তাকে জোড়া বানানোর জন্য একটা একটা লাগবে। এই যে 3 সিঙ্গেল আছে, ওই 3কে জোড়া বানানোর জন্য আরেকটা 3 লাগবে। এই যে 5 সিঙ্গেল আছে, ওই 5কে জোড়া বানানোর জন্য আরেকটা 5 লাগবে। তার মানে এই 120 সংখ্যাটা যে পূর্ণবর্গ নয়, এর জন্য দায়ী এখানে একটা সিঙ্গেল 2 আছে, এখানে একটা সিঙ্গেল 3 আছে, এখানে একটা সিঙ্গেল 5 আছে। তাহলে এগুলাকে জোড়া বানানোর জন্য একটা 2, একটা 3, একটা 5। অথবা এইভাবে মনে রাখতে পারেন, যারা যারা সিঙ্গেল থাকবে তাদেরকে সেপারেট করে ফেলবেন। তাহলে 2 সিঙ্গেল ছিল, 2কে সেপারেট করছেন, 3 সিঙ্গেল ছিল, 3কে সেপারেট করছেন, 5 সিঙ্গেল ছিল, 5কে সেপারেট করছেন। এবার এগুলো গুণ করেন, 3 5 15, 15 2 30। তার মানে 120 যে পূর্ণবর্গ না, এই 120 এর সাথে যদি আমরা এই যে 30 গুণ করি, এই যে দেখাইছিলাম 30, মানে 120 এর সাথে কত গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে, সেটা আমার এরকম গণহারে গুণ করার দরকার নাই, এটাকে ফ্যাক্টরাইজ করলেই পেয়ে যাবেন। যে এর মধ্যে যেগুলো বিজোড় আছে, মানে বিজোড় না, যেগুলো সিঙ্গেল আছে শুধু সেইগুলোকে নিলে পাওয়া যাবে 30। এই 30 যদি এখন আপনি 120 এর সাথে গুণ করে দেন, তাহলে ফলাফলটা পূর্ণবর্গ আসবে। তাই আমরা 120 এর সাথে কি গুণ করব? 120 এর সাথে 30 গুণ করব। 3 12 36 আর 2টা শূন্য 3600। তার মানে মিনিমাম শূন্য সংখ্যা হচ্ছে 3600। এবার বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, কনসেপ্ট বুঝছেন কিনা, কনসেপ্ট বুঝছেন কিনা প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে। কনসেপ্ট বুঝছেন কিনা?
আচ্ছা আচ্ছা, আপনারা কমেন্টে জানান, আমি 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 এর পরবর্তী স্টেপে যাচ্ছি। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনি এদের লসাগু করে ফেলবেন। লসাগু করার পরে লসাগু যা আসবে সেটা পূর্ণবর্গ হলে তো ভালো, ওইটাই উত্তর। না হলে কি করবেন? এটাকে এরকম ফ্যাক্টরাইজ করবেন। ফ্যাক্টরাইজ করার পর দেখবেন যে এখানে যেগুলো যে মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকবে, যেগুলো জোড়া থাকবে সেগুলো না, যেগুলো সিঙ্গেল আছে শুধু সেইগুলোকে নিয়ে যা পাবেন ততটুকু অংশ এর মধ্যে আসলে কম আছে পূর্ণবর্গ হওয়ার জন্য, তাই এইটুকু অংশ এখানে কি করতে হবে? গুণ করে দিতে হবে। আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই প্রশ্ন এমসিকিউতে কি সলভ করার জন্য আরেকটু উপায় আছে? ইয়েস আছে। দেখেন আরেকটু উপায় আছে। কিভাবে? দেখেন, সেটা হচ্ছে যেহেতু বলে দিছে যে সৈন্যদের একটি ক্যাম্পের সৈন্যদেরকে ড্রিল করানোর সময় 8, 10 ও 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়, ওই ক্যাম্পের সর্বনিম্ন সৈন্য সংখ্যা কত? যেহেতু বলছে বর্গাকারেও সাজানো যায়, তার মানে আপনি শিওর থাকেন ওই ক্যাম্পের যে সৈন্য সংখ্যা সেটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে, অবশ্যই পূর্ণবর্গ। এবার আমি দেখবো যে অপশনে এই যে মানগুলো দেওয়া আছে এদের মধ্যে পূর্ণবর্গ দেওয়া আছে কোনটা, দেখবো কোনটা পূর্ণবর্গ আছে। আমি দেখতে পাচ্ছি এখানে বিজোড় সংখ্যক শূন্য। বিজোড় সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ হয় না। আমি কিন্তু বর্গ সংখ্যা আপনাদের স্মার্ট ক্যালকুলেশনে শিখাইছি। এখানে 2টা শূন্য আছে জোড় সংখ্যক, কিন্তু 12 পূর্ণবর্গ নয়, হবে না। এখানেও 2টা শূন্য আছে জোড় সংখ্যক, কিন্তু 24 পূর্ণবর্গ নয়, হবে না। এই দেখেন 2টা শূন্য জোড় সংখ্যক শূন্য এবং সামনের অংশ পূর্ণবর্গ, একটাই পূর্ণবর্গ সংখ্যা আছে, একটাই পূর্ণবর্গ সংখ্যা আছে। না, অপশন টেস্ট করলে হবে, সেটা তো হবে। তো অপশন টেস্ট কি আমি আগেই দেখাবো? আগে কনসেপ্ট বুঝাবো না? বলেন, কনসেপ্ট না বুঝাই কি অপশন টেস্টে চলে যাবো? কথা কি বুঝছেন? তো কনসেপ্ট আগে বুঝাতে হবে, তারপরে অপশন টেস্ট। তাহলে অপশনে আমার একটাই আছে পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটাই উত্তর। এখন অনেকে বলবে যে স্যার যদি একাধিক অপশনে পূর্ণবর্গ থাকতো, তাতেও সমস্যা নাই। একাধিক অপশনে যদি পূর্ণবর্গ থাকতো তাহলে আমরা কি করতাম? তখন আমি দেখতাম যে ওই একাধিক অপশনে অনেকে বলছে সর্বনিম্ন সৈন্য সংখ্যা, তাহলে যদি একাধিক অপশনে পূর্ণবর্গ থাকতো তাহলে এই পূর্ণবর্গের মধ্যে সবচেয়ে ছোটটা নিয়ে আগে টেস্ট করতাম। যেহেতু বলছে 8 সারি, 10 সারি এবং 12 সারিতে সাজানো যাবে, তার মানে ওই সংখ্যাটা নিশ্চয়ই 8 দ্বারা, 10 দ্বারা এবং 12 দ্বারা বিভাজ্য হবে। একাধিক অপশনে পূর্ণবর্গ থাকলে আমরা দেখতাম যে কোনটা 8 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়, ওই তিনটা দিয়ে যেটা ভাগ যাবে সেটা আমাদের উত্তর, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। হ্যাঁ রে সাদিয়া ইসলাম মিম, এটা কোনো প্রশ্ন? 3600 কি 10 দিয়ে ভাগ যায়? কি প্রশ্ন ভাই? হোয়াট ইজ দিস? 10 দিয়ে ভাগলে শূন্য শূন্য কেটে যাচ্ছে, তো ভাগ যাচ্ছে না, কি একটা অবস্থা বলেন তো। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করানোর সময় 5, 9 ও 25 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়, ওই স্কুলে সর্বনিম্ন কতজন ছাত্র আছে? যেহেতু এখানে বলে দিচ্ছে যে 5, 9 এবং 25 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়, ওই স্কুলে সর্বনিম্ন কতজন ছাত্র আছে? তা যেহেতু বর্গাকারে সাজানোর কথা বলছে, তার মানে নিশ্চয়ই ওই স্কুলের ছাত্র সংখ্যা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং অপশনগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই 125 কিন্তু পূর্ণবর্গ না, 145 পূর্ণবর্গ না, 225 পূর্ণবর্গ, 625 পূর্ণবর্গ। এখন এই দুইটার মধ্যে কোনটা উত্তর হবে? অনেকেই বলবে যে যেহেতু সর্বনিম্ন বলছে তাই 625 আর 225 এর মধ্যে এটা ছোট, তাই এটা মারবো। এরকম নাও হতে পারে, এরকম নাও হতে পারে। দেখা গেল 225 ছোট, কিন্তু 225 এগুলো দিয়ে ভাগ যায় না, তখন তখন আমার কথা কি বুঝছেন? এখন দেখেন 25 দিয়ে এটাও ভাগ যায়, 25 দিয়ে এটাও ভাগ যায়, 5 দিয়ে এটাও ভাগ যায়, 5 দিয়ে এটাও ভাগ যায়। এখন দেখতে হবে 9 দিয়ে কোনটা ভাগ যায়। 9 দ্বারা বিভাজ্যতা কি ছিল? অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, দেখছেন বিভাজ্যতার নীতি কাজে লাগতেছে। দেখেন এই 5 আর 2 7, 7 আর 6 13, এখানে অঙ্কগুলোর সমষ্টি 13, 13 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা যাবে না, তাহলে এটা উত্তর। আর দেখেন 2, 5 আর 2 7 আর 2 9, 9 9 দ্বারা বিভাজ্য, মানে 225 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার ব্যাপারটা? বুঝা গেছে? এটা অপশন টেস্ট, এই যে অপশন দেখে বলে দিলেন, অপশন দেখে বলে দিলেন। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম? আচ্ছা, আমরা বলছিলাম যে এরকম কোন কোশ্চেন যদি আসে, কি বলছে, একটি স্কুলের ছাত্রদেরকে ড্রিল করানোর সময় 5, 9 ও 25 সারিতে সাজানো যায়। তাহলে 5, 9 ও 25 সারিতে সাজানো যায়, এরকম কোশ্চেন আসলে কি করব? এদের লসাগু বের করব। তাহলে 5, 9 আর 25 এর লসাগু, তাহলে 5, 9, 25 এর লসাগু বের করেন। তাহলে 5, 9, 25, এই যে 5, 9, 25, দেখেন 5 দিয়ে ভাগ যায়, 5 আর 5, 9 এর ভেতর যায় না, মানে 9 থাকবে, 5 5 25, আর ভাগ করা যায় না। এবার গুণ করেন,
5 আর 9 গুণ করলে 5 9 45, 45কে 5 দিয়ে গুণ করেন, 5 5 25 5 হাতে হচ্ছে 2, 4 5 20 আর 2 25, এই যে 225, 225। এই 225 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু এই 5 9 25 এর লসাগু হচ্ছে 225, তার মানে 225 জন যদি হয় তাহলে 5 সারি 9 সারি 25 সারি যাবে। আবার 225 সংখ্যাটা যেহেতু নিজেই পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এর সাথে আর কিছু গুণ করার দরকার নাই। যা পূর্ণবর্গ সংখ্যা, যা পূর্ণবর্গ, সুতরাং বর্গাকারে সাজানোর শর্ত কিন্তু এই সংখ্যাটাই মানবে। সুতরাং এটাই আমাদের উত্তর। কারণ যেহেতু লসাগু যেটা বের করছি সেটাই যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটাই আমাদের উত্তর। আমার কথা কি বুঝছেন? আর আগের অঙ্কে লসাগু করছিলাম, লসাগু আসছে 120, যেটা পূর্ণবর্গ না, তাই 120 এর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ হয় সেটা বের করে তারপরে গুণ করে পূর্ণবর্গ বানাইছি। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে এই টাইপের কোশ্চেন যদি আসে যে আবার বর্গাকারেও সাজানো যায়, সেক্ষেত্রে আপনারা এদের লসাগু বের করবেন। লসাগু বের করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে ওইটাই উত্তর। আর যদি পূর্ণবর্গ না হয়, মানে বর্গাকারে সাজানোর কথা যখন বলছে, হ্যাঁ, সেক্ষেত্রে পূর্ণবর্গ করার জন্য কি করতে হয় আগের অঙ্কে দেখাইছি। এখন একজন হয়েছে, বুঝছেন ব্যাপারটা? একজন আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার এই 225 যে পূর্ণবর্গ, এটা যদি আমি না বুঝি, বলছে যে এগুলো লসাগু 225 আসছে, এটা যে পূর্ণবর্গ, এটা যদি না বুঝলে সমস্যা কি? আপনি এটাকে ফ্যাক্টরাইজ করবেন, 5 দিয়ে ভাগ যায় করেন, 4 5 20 থাকলো 2, 2 এর পরে 5, 5 5 25, এবার আবার 5 দিয়ে, 5 9 45, 9 কে 3 দিয়ে। তাহলে দেখেন এখানে 5 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, তার মানে এখানে সবই জোড়া জোড়া আছে। সবই জোড়া জোড়া থাকার অর্থ হচ্ছে ওই জিনিসটা পূর্ণবর্গ। 225 পূর্ণবর্গ, হয়তো আপনি বুঝেন নাই। সব যদি জোড়া জোড়া না হয় কোনো সিঙ্গেল থাকতো, যে সিঙ্গেল থাকতো তাকে আমরা নিতাম পূর্ণবর্গ বানানোর জন্য। হ্যাঁ, হয়েছে? নেক্সটে কি বলছে? একটি স্কুলের ছাত্রদেরকে ড্রিল করানোর সময় 8, 12 ও 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলের ছাত্র সংখ্যা কম পক্ষে কত হতে হবে? দেখেন, যেহেতু বলছে 8, 10 ও 12 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়, ওই স্কুলের ছাত্র সংখ্যা কম পক্ষে কত? এখন আমি কি বলছি যে বর্গাকারে সাজানোর শর্ত হচ্ছে ওই ছাত্র সংখ্যা পূর্ণবর্গ হবে। তাহলে 96 পূর্ণবর্গ না, এটা বাদ। 100 পূর্ণবর্গ, 144 পূর্ণবর্গ, 160 পূর্ণবর্গ না, এটা বাদ। এইবার দেখেন, অনেকে বলবে যে যেহেতু কম পক্ষে বলছে, তাহলে এই দুজনের মধ্যে 100 হচ্ছে ছোট, তাই 100 মারবে, ধরা খাবে। আরে ভাইয়া, বর্গ পূর্ণবর্গ এইটাও। এখন যেহেতু 8, 12 এবং 16 3 সারিতে সাজানো যাবে, তাহলে নিশ্চয়ই মানে 8 সারি, 12 সারি এবং 16 সারিতে সাজানো যাবে। তাহলে ছাত্র সংখ্যা যাই হোক, সেটা 8 দ্বারাও বিভাজ্য হবে, 12 দ্বারাও বিভাজ্য হবে, 16 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আপনি বলেন এই 100 কি 8 দ্বারা বিভাজ্য? না, তাহলে এটা প্রথমেই বাদ। তাহলে 144 একটাই আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? 144। ওকে, আর তো বুঝতেই পারছেন যে মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে যে 8, 10 এবং 12 এর লসাগু বের করতে হবে। তাহলে 8, 10, 12, 2 দিয়ে ভাগ করেন 4, 5, 6, আবার 2 দিয়ে ভাগ করেন 2, 5, 3, এবার গুণ করেন 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 5 8 40। আরে ও 8, 12, 16, সরি আমার ভুল হয়েছে। 8, 12, 16, 8, 12, 16, 8, 12, 16, তিনজনকেই 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 1 কে 2, 3 2। এবার দেখেন 4 দুগুণী 8, 3 8 24, কোথায় ভুল হচ্ছে? 4 দুগুণী 8, 8 12 16, आठ 12 16, 8 14 8 3 8 24 24 8 40, 24 44। লসাগু কত আসছে? মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ব্যাপারটা এমন না। তিনজনকে যেহেতু 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 দিয়ে ভাগ করলে সমস্যা নাই, হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা না। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 বার
6 বার 8 বার, 2 দিয়ে ভাগ করলে 2 বার, 3 বার 4 বার, 2 দিয়ে ভাগ করলে 1 বার, 3 এর মধ্যে যায় না, 3 থাকবে, এটা 2 বার। সমস্যা নাই, দেখি কি হয়। 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 আসে 24, 24 দুগুণি 48, লসাগু 48, সমস্যা নেই। লসাগু ইজ ইকুয়াল টু 48, যা পূর্ণবর্গ নয়। যা কি নয়? পূর্ণবর্গ নয়। তাহলে এখন পূর্ণবর্গ করতে হবে। এখন 48 কে পূর্ণবর্গ করার জন্য কি করতে হবে? এই যে 48 কে আপনি ফ্যাক্টরাইজ করেন, 2 দিয়ে 24 বার, 2 দিয়ে 12 বার, 2 দিয়ে 6 বার, 2 দিয়ে 3 বার। তার মানে ফ্যাক্টরাইজ করে দেখতেছি এই যে এই দুইটা দুইয়ের জোড়া আছে, এই দুইটা দুইয়ের জোড়া আছে, খালি 3 সিঙ্গেল আছে। তাহলে 3 কে জোড়া বানানোর জন্য একটা 3 লাগবে, শুধু একটা 3, আর কিছু লাগবে না, কারণ এই শুধু 3 সিঙ্গেল আছে। তাহলে 3 দিয়ে গুণ করতে হবে কাকে? এই যে 48, এই 48 কে 3 দিয়ে গুণ করলে পরে যা আসবে সেটাই আমাদের পূর্ণবর্গ। 3 আসতে 24 এর 4, হাতে কত 2, 3 4 12 2 14, 144। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? এখন এইখানে আমাকে অনেকে বলবে যে স্যার আপনি যে এই লসাগু 48 বের করার পরে তারপরে আপনি আবার 48 কে ভাঙতেছেন, এটা তো না করলে হয়। হ্যাঁ, এটা না করলে হয়, কারণ এই যে 48 পাইছেন, এই 48 তো পাইছেন, এইগুলা গুণ করে আপনি এখানে হিসাব করতে পারেন যে কোনগুলো জোড়া আছে আর কোনগুলো জোড়া নাই। এই দেখেন, এই দুইটা মিলে, এই দুইটা 2 মিলে একটা জোড়া, এই 2 আর এই 2 মিলে একটা জোড়া, শুধু 3 সিঙ্গেল আছে, তার মানে একটা 3 লাগবে পূর্ণবর্গ বানানোর জন্য। এর মধ্যেই বোঝা যাচ্ছে, এটাকে আলাদা করে ফ্যাক্টরাইজ করে বের করা লাগছে না। আমার কথা কি বুঝছেন? এখানে যে 3 শুধু সিঙ্গেল আছে, তার মানে একটা 3 লাগবে, একটা 3 দিয়ে গুণ করতে হবে। হয়েছে এটা? না 48 আসছে, সমস্যা নাই। সমস্যা কি? তারপরে 3 দিয়ে গুণ করছি, তাই না? আর অপশন টেস্ট তো খুবই সহজ। অপশন টেস্ট বুঝতেই পারছেন, 8 12 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। তার মানে বর্গাকারে সাজানোর কথা বলছে, মানে স্টুডেন্ট সংখ্যা কি হবে? পূর্ণবর্গ হবে। তা পূর্ণবর্গ সংখ্যা আছেই দুইটা, 100 আর 144। এখন 144 আর 100 এর মধ্যে 100 আবার এগুলো দিয়ে ভাগ যায় না, সুতরাং 144 উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, 3 4 5 6 ও 8 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা। বুঝেন কিন্তু? হুম 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা। তার মানে বুঝতেই পারতেছেন, মানে এইগুলো দ্বারা বিভাজ্য সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য হবে, আবার পূর্ণবর্গও হবে। এইগুলো দ্বারা বিভাজ্য হবে, আবার পূর্ণবর্গ হবে। তাহলে আমাকে বলেন, তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য, এদিকে তাকান, এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা কি? এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা কি? এদের লসাগু না? এইগুলো দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা কি? এদের লসাগু না? 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা আমাকে বলেন, যে সংখ্যা 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য হবে সেটা কে? সেটা হচ্ছে এদের লসাগু। লসাগু, এদের লসাগু কে? এদের লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যাকে এরা সবাই ভাগ করতে পারে। তো সেরকম সংখ্যাই তো বের করতে বলছে। 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এমন একটা সংখ্যা বের করতে বলছে যে সংখ্যাগুলো, যে সংখ্যাটা এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য যে সংখ্যা সে কি? এদের সবাই দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে এদের সাধারণ গুণিতক। যেহেতু সর্বনিম্ন সংখ্যা বলছে, তাই সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এদের লসাগু। আবার তাকে পূর্ণবর্গ হতে হবে, তার মানে প্রথমে এদের লসাগু বের করতে হবে, তারপর চেক করতে হবে পূর্ণবর্গ কিনা। ক্লিয়ার? তাহলে আগে লসাগু বের করেন। 3 4 5 6 8 লসাগু 2 দিয়ে ভাগ করেন, 3 2 5 3 4। এবার 3 দিয়ে যায়, 2 দিয়ে আবার যায়, 3 2 5 3 2। এবার 3 দিয়ে যায়, 1 2 5 1 2। এবার দেখেন, 2 দুগুণি 4, 3 4 12, 12 দুগুণি 24, 5 24 120, 120 দুগুণি হচ্ছে 240। আচ্ছা আবার 2 দিয়ে যায়, আবার 2 দিয়ে যায়, 1 1 5 1 1। দেখেন 2 দুগুণি 4, 3 4 12, 12 দুগুণি 24, 5 24 120। তার মানে লসাগু 120। লসাগু কি? লসাগু ইজ ইকুয়াল টু 120। কিন্তু 100, তার মানে 120 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যাকে এরা ভাগ করতে পারে। কিন্তু 120 যেহেতু পূর্ণবর্গ নয়, তার মানে এখন পূর্ণবর্গ বানাতে হবে। আর পূর্ণবর্গ বানাতে হলে পারে এখন 120 কে কত দিয়ে গুণ করতে হবে সেটাই আমাকে বের করতে হবে। আর পূর্ণবর্গের মধ্যে এই যে এগুলো গুণ করছেন, এই যে এগুলা, এখন আমরা কি জানি যে মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে। এই যে এই 2 আর এই 2 মিলে একটা জোড়া হয়েছে, এতে সমস্যা নাই। এই 2, আচ্ছা এই 3, এই দেখেন এই 3, একটা 3 আছে, একটা 3 আছে, এর মধ্যে আর কোনো 3 নাই, তার মানে একটা 3 লাগবে। একটা 2 আছে, এই যে একটা 2 সিঙ্গেল আছে, আর কোনো 2 নাই জোড়া বানানোর জন্য, তার মানে একটা 2 লাগবে। এই যে একটা 5 আছে সিঙ্গেল, আর একটা 5 লাগবে। এবার এগুলা গুণ করে যা পাবেন, 3 দুগুণি 6, 5 6 30, তার মানে 30, এর মধ্যে 30 শর্ট আছে।
তাহলে 30 দিয়ে গুণ করতে হবে কাকে? এই যে 120 কে। তাহলে 120 কে 30 দিয়ে গুণ করার পরে যা পাবেন সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পূর্ণবর্গ সংখ্যা। 3 12 36 আর 2টা শূন্য 3600, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3600। ক্লিয়ার? এটা হচ্ছে মূল কনসেপ্ট। কিন্তু এটা তো আপনি অপশন টেস্ট দিয়ে করে ফেলবেন। অপশন টেস্ট, ওপিটি মেথড। 3 4 5 6 ও 8 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু বলেই দিচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তার মানে আপনি শিওর থাকবেন যে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। কিন্তু অপশনে সবগুলোই পূর্ণবর্গ। 1600 পূর্ণবর্গ, 2500 পূর্ণবর্গ, 3600 পূর্ণবর্গ, 6400 পূর্ণবর্গ, তার মানে পূর্ণবর্গ সবাই। এইবার তাহলে দেখতে হবে যে এখন সেই সংখ্যাটা তো আবার এগুলো দ্বারা বিভাজ্য হবে। এখন 3 দ্বারা বিভাজ্যতা কি? 3 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? 3 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি। অঙ্কগুলোর সমষ্টি দেখেন, এই 6 আর 1 যোগ করলে 7, আর এই জিরোগুলো তো যোগ করার দরকার নাই, জিরো যোগ করলে তো আর চেঞ্জ হবে না, তাই না? তাহলে 6 আর 1 7, 7 কি 3 দ্বারা বিভাজ্য না? তার মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য না। তো 3 দ্বারা বিভাজ্য না হলে তো একে আর অন্যগুলো দিয়ে টেস্ট করার দরকারই নাই। এ দেখেন 5 আর 2 যোগ করলে 7, 7 3 দ্বারা বিভাজ্য নয়, বাদ। দেখেন 3 আর 6 9, এটা হতে পারে। দেখেন 6 আর 4 10, 10 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা বাদ। এই একটাই অপশন আছে যা 3 দ্বারা বিভাজ্য, এগুলো দিয়ে তো টেস্টই করা লাগলো না। তাহলে বিভাজ্যতার নীতি কেন আমি ওই স্মার্ট ক্যালকুলেশনের মধ্যে পড়াইছি? এই কারণে, কারণ এগুলো এখানে অ্যাপ্লিকেশন লাগবে, এই জন্য এগুলো আগেই পড়াই আসছি। বোঝা গেছে কি ব্যাপারটা? স্যার লসাগু ভুল হয়েছে দ্বিতীয় লাইনে। কোথায় দ্বিতীয় লাইনে ভুল হয়েছে? কোথায় দেখি তো? 2 দিয়ে 3, আচ্ছা 2 দিয়ে যেখানে একবার, এই যে এখানে একবার যাবে, তাই না? ভুল হইলেও পরের লাইনে আবার 2 দিয়ে ভাগ করে দিছি, তো এই জন্য সমস্যা হয়নি, বুঝছেন? কারণ এই ভুল হইলেও পরের লাইনে আবার 2 দিয়ে ভাগ করছে, সমস্যা নেই। যে এখানে ভুল হয়েছে আমি বুঝতে পারছি, এই যে 2 কে 1 দিয়ে ভাগ, একবার যাবে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। 3 4 5 6 8, 2 দিয়ে ভাগ করলে 3 থেকে যাবে, এটা 2 বার, এটা 5 বার, এটা 3 বার, এটা 4 বার। 2 দিয়ে আবার যাবে 1, এই যে এখানে ভুল হয়েছিল, সরি 2, এবার 3 দিয়ে যাবে 1 1 5 1 2, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120। কোনো সমস্যা নাই। বোঝা গেছে কি ব্যাপারটা? এবার আমাকে বলেন, আমি আজকে যে অঙ্কগুলো করাইছি আপনাদেরকে, এই অঙ্কগুলোর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা এইখানে আমরা আজকে ক্লাস সমাপ্ত করব, কারণ এর পরবর্তীতে নতুন কনসেপ্ট, ওই নতুন কনসেপ্ট বোঝাতে গেলে পরে আমার আবার একটু বেশি লং টাইম লাগবে। হ্যাঁ, সুতরাং এই নতুন কনসেপ্টের অঙ্ক আমরা আগামী ক্লাসে দেখাবো। আগামী ক্লাস মানে আগামীকাল আপনাদের ক্লাস নিব। ক্লাস নেওয়ার পরে প্রথম যে পরীক্ষাটা নিয়েছি, ওই পরীক্ষার আবার সলভ ক্লাসও দিব। প্রথম মানে ক্লাসটা শেষ করব, শেষ করে আমি হয়তো 10-15 মিনিট পরে আবার লাইভে আসবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। এখন আমাকে বলেন যে কোথাও কোনো, হ্যাঁ লসাগু ভুল হয়েছে আমি ঠিক করে দিছি, সমস্যা নেই। ভুল হইলেও ভুল হয়েছিল না, কারণ ওই লাইনের জিনিসটা আবার পরের লাইনে 1 লাইন বেশি করা লাগছে। এই কোথাও কোনো সমস্যা আছে? আজকে যা পড়াইছি তা বুঝছেন কিনা? ওকে, ঠিক আছে।